নমস্কার, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। সকলকে ওয়েলকাম করছি, সকলকে আমন্ত্রণ করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। অ্যান্ড আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। তো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ এক পবিত্র দিন, 12ই এপ্রিল, শ্রী হনুমানজির জন্মবার্ষিকী। এবং আজ থেকে ঠিক দুদিন পর 15ই এপ্রিল আমাদের বাংলা নববর্ষের বা বলা ভালো বাংলা বর্ষের আরও একটা নতুন বাংলা বর্ষের সূচনা, আরও একটা পয়লা বৈশাখ। আমাদের কাছে এটা অবশ্যই করে একটা আবেগ, একটা ভালোবাসা। অবশ্যই, কেন নয়, যেখানে আমরা প্রত্যেকটা মানুষ বাঙালি, তাই তো। তো অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে সেই কথা মাথায় রেখে টেক্সট বুক সুপার কোচিং বাংলার তরফ থেকে বাংলা নববর্ষে টেক্সট বুক নতুন রূপে অবশ্যই এই 2 থেকে 3 দিন আমাদের বিভিন্ন রকমভাবে আমরা বাংলাকে জানব। শুধুমাত্র আমাদের মানুষ হিসেবে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলেই হবে না, আমাদেরকে পুঁথিগত বিদ্যার সাথে সাথে আমাদের সাংস্কৃতিক, আমাদের আশেপাশের সমস্ত কিছু জিনিসকে গ্রহণ করার অবশ্যই ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে, তৃষ্ণা পেপাসুকে বাড়াতে হবে। তবেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় তো কম বেশি প্রত্যেকেই হতে পারে, যদি একটু নিজেকে ধ্যান দেওয়া যায়। কিন্তু সকলে কি আর পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হওয়ার পরেও প্রকৃত আমরা মানুষ হতে পারি? হয়তো না। তো এক্স্যাক্টলি সেই কথা মাথায় রেখেই আজ এই স্মৃতিচারণ, আজ আমার এই অত্যন্ত ইম্পর্টেন্ট সেশন, অন্তত আমি তাই তো মনে করি। অন্যান্য দিন স্ক্রিনের সামনে আমি একটা অন্য রূপে থাকি অ্যাজ এ রিজনিং টিচার্স, বাট আজ একটু ডিফারেন্টভাবে। কারণ কোথাও না কোথাও আমরা সংস্কৃতিকে ভুলে যাচ্ছি, কোথাও না কোথাও আমরা আমাদের যে মাটি, কাদা মাটি, আমাদের যে হেসে খেলে বেড়ানো, আমাদের যে 8-4 মানুষের সঙ্গে গল্প, আমাদের যে 8-4 মানুষের সঙ্গে বিনিময় প্রথা, সেগুলো কোথাও না কোথাও হারিয়ে ফেলছি। 8-4 মানুষের সঙ্গে মেলামেশা, সেগুলো কোথাও না কোথাও হারিয়ে ফেলছি। তো এই সমস্ত কিছুকে নিয়েই আজ টেক্সট বুক পরিবার উদযাপন করতে চলছে, উদযাপন ইন দ্য সেন্স সম্পূর্ণ পুরাতন বৎসর, যে বৎসর আমরা সমাপ্ত করতে চলেছি, তার অন্তিম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা মানুষ যারা আছো বা আছেন, আমার পিতৃতুল্য, মাতৃতুল্য, আমার ভাই বোন, প্রত্যেকটা মানুষ এই বছরে যা পূরণ করতে পারিনি, আশা রাখতে পারি আমরা প্রত্যেকে সেই নতুন বৎসরে তা অসম্পূর্ণ জিনিস পূর্ণ করতে পারবো। সেই আশা নিয়ে টেক্সট বুক পরিবার, সেই আশা নিয়ে টেক্সট বুক সুপার কোচিং অবশ্যই নববর্ষের নতুনভাবে আগমন সূচনা করলাম আজ থেকে আমার সাংস্কৃতিকমূলক ভিডিওর মাধ্যমে। আজ পার্টিকুলারলি আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চলেছি। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে বাংলার নৃত্যকলা, ফেমাস ডান্স, যে এটা অবশ্যই আমাদের একটা কালচারের মধ্যে পড়ে। মূলত আমরা নৃত্যকলাকে যদি আমরা বিচার করি, সে জায়গায় আমরা দুভাবে ভাগ করতে পারি। ক্লাসিক্যাল ডান্স, যেটাকে আমরা ধ্রুপদী নৃত্য বলে থাকি, ফোক ডান্স, যেটাকে আমরা লোকনৃত্য বলে থাকি। যদিও এখানে কোনো ভেদাভেদ না করি, অনেক নৃত্য আছে। সো সেই নৃত্য থেকে আমি মেজরলি 5টা নৃত্য সম্পর্কে ডিসকাস করব, একটা মোটামুটি রিসার্চ করে বেশ কিছু ইম্পর্টেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন, মতলব বেশ কিছু সিগনিফিকেন্স, তাৎপর্য সেই সমস্ত নৃত্যের, কিভাবে কি আমাদের কোথা থেকে এলো, ইতিহাস কি না কি, সব কিছু জানবো, ডিটেলস চেষ্টা করব। ঠিক আছে? তো বলবো অবশ্যই করে সেশনটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং অবশ্যই সেশনটাকে একটা করে লাইক করে দিও। তো চলো স্টার্ট করা যাক। অবশ্যই নতুনভাবে একটা আমি স্টার্ট করতে চাই। তো প্রত্যেকে ধৈর্য সহকারে পুরো সেশনটাকে উপভোগ করার চেষ্টা করব। ঠিক এতদিন তো পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হয়েছি, একদিন না হয় সাংস্কৃতিক দিক থেকে নিজেকে একটুখানি তৈরি করতে থাকি। চলো শুরু করা যাক।
অবশ্যই। তো ডেফিনেটলি আমরা ডান্স সম্পর্কে জানতে গিয়ে যে পার্টিকুলার ডান্সের দিকে আমরা মনোযোগ রাখবো, অনেক ডান্স আছে, আমি প্রথমেই বললাম। মেজরলি আমরা ছৌ নৃত্য, যেটা আমরা পুরুলিয়ার জানি ফেমাস, আমাদের ছৌ নৃত্য আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা বাঙালির একটা গর্ব, একদমই তাই। দেন গৌড়ীয় ডান্স, অবশ্যই। রবীন্দ্র নৃত্য, যেটাকে আমরা রবীন্দ্র জয়ন্তী বলে থাকি, অবশ্যই। বাউল ডান্স পার্সোনালি খুব ফেমাস, মতলব পার্সোনালি খুব প্রিয় একটা। অ্যান্ড সাঁওতাল ডান্স, ওয়ান অফ দ্য বলতে পারো খুব একটা আবেগী একটা ডান্স, যেখানে অবশ্যই আমার যে সাঁওতালি ভাই বোনরা আছো প্রত্যেকে, বাবা মা আমার প্রত্যেকটা মানুষ, তারা কিন্তু এই সাঁওতাল ডান্স করে থাকে। একটা আলাদা এরকম এনার্জি, আলাদা রকম যে হাতে হাত মিলিয়ে একে অপরের প্রতি যে ভালোবাসা বিনিময়, সেগুলোকে আমরা সব কিছু দেখার চেষ্টা করব। ঠিক, তো শুরু করা যাক আমাদের এক্স্যাক্টলি একটা একটা করে। অবশ্যই প্রথমেই আমরা আসবো বাউল ডান্সে, সেই জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করব। আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সবে, আমার মনের মানুষের সন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সবে, আমার মনের মানুষের সবে। জাতক প্রায় হরনিশি, চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাস, হব বলে চরণ দাস, ওটা হয় না কপাল খুনে, ওটা হয় না কপাল খুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার। তো দেখে নেব এক্স্যাক্টলি আমার বাউল পারপাসে তাদের অবজেক্টিভ কি ছিল, তাদের সিগনিফিকেন্স কি ছিল, তাৎপর্য কি ছিল, সব মিলিয়ে মিশিয়ে এক্স্যাক্টলি বাউল হলো একটি লোকসঙ্গীত, আমরা জানি। অ্যান্ড ওই নৃত্যের একটি রূপ যা বাংলায় উদ্ভূত হয়েছে, একদমই তাই। আমি পুরো জিনিসটাকে, যেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি পুরো জিনিসটাকে ডিসক্রাইব করেছি, সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি তোমার সামনে, যা এখন ভারত ও বাংলাদেশের মধ্যে বিভক্ত, একদমই তাই। বাউল শব্দের সংস্কৃত শব্দ হচ্ছে কি না ভাতুল থেকে এসেছে, যার অর্থ উন্মাদ বা অদ্ভুত, অদ্ভুত। বাউলরা হলেন বিচরণকারী বাদ্যযন্ত্র যারা শতাব্দী ধরে এই সঙ্গীত, যেটা আমরাকে বলে থাকি সঙ্গীত, যেটা আমরা উন্মাদ সঙ্গীত হিসাবেও বলতে পারি, ও নৃত্যের সঙ্গে যুক্ত। বাউল ঐতিহ্যের শিকড় মধ্যযুগীয় ভারতের যে ভক্তি আন্দোলন আমরা জানি, ভক্তিবাদী সফিবাদী, সেই ভক্তি আন্দোলনে যা সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তির উপর জোর দেওয়া হতো। আমরা এখন, আজ হয়তো সেই কালচার নেই, বাট আজ থেকে বেশ কিছু আগে আমরা এই কালচার দেখতে পেতাম। অবশ্যই করে ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, অবশ্যই করে সেই নিবেদন প্রতিনিয়ত প্রতি জায়গায় কিন্তু দর্শিত হতো। আজ কিছু জায়গায় হয়তো আছে, বাট আজ থেকে খুব বেশি দূর পিছিয়ে যেতে হবে না, কিছুটা পিছিয়ে গেলেই আমরা হয়তো এর প্রচলন প্রচুর পরিমাণে দেখতে পাবো। এর প্রচলন আস্তে আস্তে কমে আসছে, যেগুলোকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের বাঁচিয়ে রাখতে হবে। অবশ্যই
আমাদের কাছে একটা সংস্কৃতি হিসাবে। যাই হোক, অ্যান্ড অবশ্যই বাউল নৃত্য হলো একটি স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত প্রকাশের রূপ, যা দোতারা, দোতারা আমরা জানি একটা ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা দুই তার যুক্ত যন্ত্র বলে থাকি। একদম ডিটেলস আমি জায়গাটা ক্লিয়ার করেছি। একতারা, এক তার যুক্ত যন্ত্র, ঢোল, এর মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সাথে পরিবেশিত হয়। বাউল নৃত্যের সবচেয়ে অন্যান্য দিকগুলির মধ্যে একটি হলো অবশ্যই আধ্যাত্মিকতার সাথে সংযোগ। অবশ্যই আমাদের যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতার সঙ্গে যে মিলন, সেই মিলনের যে পার্টিকুলার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে যে একটা সম্বন্ধ, সেই সম্বন্ধটাকে আমরা কিন্তু সংযোগ স্থাপন করাটা কিন্তু অবশ্যই আমরা এই যে বাউল, সেই বাউলের মধ্যে কিন্তু করে থাকতে পারতাম। অবশ্যই, একদমই তাই। তো যাই হোক, বাউল গানের বিষয়বস্তু আধ্যাত্মিক। গানের কথাগুলো সাধারণত বাংলা ভাষায় লেখা হয় এবং লোককাব্য এবং দার্শনিক চিন্তা ভাবনার মিশ্রণে তৈরি। একদম। তো আশা করি পুরো জায়গাটাকে আমরা ক্ল্যারিফাই করতে পেরেছি যে দিস ইজ বাউল। আবেগ, ভালোবাসা, ভালোবাসা আবেগের সংমিশ্রণ। অবশ্যই ভগবানের সঙ্গে আমাদের যে বার্তা, সেই বার্তা প্রেরণের একটা মাধ্যম। নেক্সট আমরা চলে আসবো আমাদের গৌড়ীয়। श्वेत पद्मासना देवी श्वेत पुष्प पुष्पिता श्वेतंबरधरा नित्या श्वेत गंधानुलेपना श्वेताक्ष सूत्रहस्ता च श्वेत चंदन चर्चिता श्वेत वीणाधरा शुभ्रा श्वेत अलंकार भूषिता। যাই হোক, পুরো জায়গাটাকে আমি অবশ্যই নাচের মধ্যে দিয়ে নিয়ে গেলাম না, কারণ অনেক লেন্দি হয়ে যাবে। অবশ্যই আমরা গৌড়ীয় নৃত্য সম্পর্কে যদি বলতে হয়, তার হিস্ট্রি কি, তার অবশ্যই অরিজিন কি না। গৌড়ীয় নৃত্য, যার অর্থ গৌড়ের নৃত্য, এর উৎস বেসিক্যালি বাংলার প্রাচীন রাজধানী গৌড় থেকে। আমরা প্রত্যেকে জানি ইতিহাসের সঙ্গে খুব সম্পর্ক। অ্যান্ড এটি বাংলার একটি ধ্রুপদী নৃত্য, যার অস্তিত্বের প্রমাণ সাহিত্য, স্থাপত্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিতে পাওয়া যায়। এই নৃত্য ধারাটি 3000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। একদমই তাই, এটা কিন্তু প্রমাণিত না, এটা মনে করা হয়। ওকে, এটি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে ব্যাপকভাবে পরিবেশিত হতো এবং শ্রী চৈতন্য, মাই গড, শ্রী চৈতন্য মহাপ্রভু এটিকে জনপ্রিয় করে তুলেছিলেন। বৈষ্ণব, অবশ্যই আমরা জানি এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা পড়েছি, বৈষ্ণব পদাবলী আমরা অনেক পড়েছি। দেখবে যারা স্পেশালি 11-12 পড়াশোনা করেছো, সেই জায়গায় যে বৈষ্ণব পদাবলী, সেই জায়গায় কিন্তু এগুলোকে আমরা আরও খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। আমাদের কাছে এগুলো খুব পরিষ্কার হয়েছে যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এই পার্টিকুলার গৌড়ীয় নৃত্য নিয়ে কিন্তু কত সুন্দর সুন্দর পার্টিকুলারভাবে কাজ করে গেছেন, যেটাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার যে প্রসার, সেটা কিন্তু করে গেছেন। অবশ্যই কোনোবার লোকসম্মুখে, কোনোবার লোকসম্মুখে না রেখে। ঠিক আছে, আচ্ছা, সিগনিফিকেন্স, তাৎপর্য। গৌড়ীয় নৃত্য বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক মূল্যবান অংশ, যা বাংলার ঔপনিবেশিক পূর্ব বিভাগের প্রতিনিধিত্ব করে। শিল্পের এক অনন্য সমন্বয়ের মধ্য দিয়ে। একদমই তাই, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যা বাংলার ঔপনিবেশিক পূর্ব বিভাগের প্রতিনিধিত্ব করে, যা শিল্পের এক অনন্য সমন্বয়ের মাধ্যমে। অবশ্যই এটি শৈল্পিক সৌন্দর্য এবং আবেগের প্রকাশের এক ভান্ডার। শৈল্পিক সৌন্দর্য খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, অবশ্যই, যেটা আমাদের কিন্তু খুব গুরুত্ব রাখে, শৈল্পিক সৌন্দর্য। ওকে, অ্যান্ড দেন যা নৃত্য
নাটক, শুধুমাত্র নৃত্যে সীমাবদ্ধ ছিল না এই জায়গায়। এই পার্টিকুলার যে নাচ, এই পার্টিকুলার যে আমাদের স্ট্রাকচারাল ডান্স, এই ডান্স কিন্তু অবশ্যই করে আমাদের শুধুমাত্র নৃত্যে নয়, আমাদের নাটক থেকে শুরু করে সঙ্গীত, কবিতার প্রত্যেকটা জায়গায় এর মিশ্রণ কিন্তু পাওয়া গেছে। অবশ্যই নৃত্যশিল্পী কেবল বাহ্যিক আনন্দের বিষয় নয়, এই নৃত্যের মধ্য দিয়ে বরং এই নৃত্যশিল্পী এবং দর্শক উভয়ের আত্মার অন্তর্নিহিত মূলের সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়। আমরা দুটো জায়গায় একটা মেইন পয়েন্ট ফোকাস করলাম, কি বলতো না, এই দুটোই কিন্তু আত্মার সঙ্গে, ভগবানের সঙ্গে আমাদের প্রত্যেকের যে বার্তা আদান প্রদানের একটা মাধ্যম বলতে পারি, গভীর সংযোগ বলতে পারি, যে সংযোগ চাইলেও বিচ্ছিন্ন করা যাবে না। রাইট, একদম। চলে যাব নেক্সট পার্টে, অবশ্যই রবীন্দ্র নৃত্য অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী। তো অবশ্যই যদি আমরা মেইন জায়গায় ফোকাস করি, আমি চাইছি যে অবশ্যই মানুষ চাইছে কি পুরো গানটা সম্পন্ন হোক, বাট এই মুহূর্তে সময় নেই। আমরা শোনার অনেক চেষ্টা করলেও আমি বাধা। তো অবশ্যই করে পুরো জায়গাটা আমরা শুনে নিতে পারবো অনেকভাবে, অনেক রকম মাধ্যমে। আমরা মেইন জায়গাটা একটু ফোকাস করার চেষ্টা করি। এই যে রবীন্দ্র জয়ন্তী, এর হিস্ট্রি পারপাসে যদি বলতে হয়, রবীন্দ্র নৃত্য একটি অনন্য বাংলার নৃত্যধারা, যা রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করেছিলেন একদম, যেখানে ধ্রুপদী এবং লোকজ শৈলীর মিশ্রণে নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে মানুষের যে প্রেম, অবশ্যই তার সাথে সাথে প্রকৃতির সঙ্গে প্রেম এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতা চিত্রিত হয়। দেখো, আমি আবারও বলছি, প্রতিটা জায়গায় এই আধ্যাত্মিকতা জায়গাটা কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। তো একটা কমন জায়গা আমরা লক্ষ্য করছি, মানুষের সঙ্গে যে ভগবানের প্রেম, যে আদান প্রদানের মাধ্যম। অবশ্যই
তো এই জায়গায় দাঁড়িয়ে যদি স্টাইলের কথা বলতে হয়, রবীন্দ্র নৃত্য তার মনোমুগ্ধকর এবং তরল গতিবিধি দ্বারা চিহ্নিত, যা ধ্রুপদী শিকড়কে সমসাময়িক সারাংশের সাথে মিশে গেছে। যদি থিমের কথা আসো, এই নৃত্য ধারাটি প্রায়শই প্রেম, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার বিষয়বস্তু অন্বেষণ করে, যা ঠাকুরের সঙ্গীত এবং কবিতা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে। একদম। মিউজিকে যদি বলতে হয়, রবীন্দ্রনাথের সঙ্গীতানুষ্ঠানে সাধারণত রবীন্দ্রসঙ্গীত, গান এবং ঠাকুরের নিজস্ব রচনা থেকে থাকে। তো রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমরা রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত এবং ঠাকুরের যে নিজস্ব রচনা, সেই রচনাগুলি কিন্তু চিত্রিত হয়। অ্যান্ড ডান্স ড্রামার মধ্যে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, যেমন চিত্রাঙ্গনা, খুব একটা সুন্দর একটা, দেন তোমার চণ্ডালিকা, শ্যামা, শ্রাবণ গাথা, শিল্পকলায় তার অবদানের যে উল্লেখযোগ্য উদাহরণ, যেখানে গল্পগুলি সম্পূর্ণরূপে নৃত্য এবং গানের মাধ্যমে অবশ্যই আমরা এক্সপ্লেন করি, আমরা বলি, রাইট? তো এই হচ্ছে আমাদের রবীন্দ্র জয়ন্তীর ইতিহাস। ঠিক, চলো চলে যাব আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ নৃত্য। অবশ্যই আমরা বাঙালি তথা অবশ্যই সন্ধে করে যদি সর্বজ্ঞভাবে বলা যায় আমাদের পুরুলিয়া তথা ওয়েস্ট বেঙ্গলের গর্ব, ছৌ নৃত্য। সবটা এক্সপ্লেন করব না, হালকা করে আমরা জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করব। এক মিনিট, কোনো সমস্যা হয়েছে? যাই হোক, যদি আমরা হিস্ট্রি সম্পর্কে আসতে চাই, ছৌ নৃত্য পূর্ব ভারতের অবশ্যই একটি আধা ধ্রুপদী লোকনৃত্য। এটি উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আমার পশ্চিমবঙ্গের জনপ্রিয়। ছৌ নৃত্যের মহাভারত এবং রামায়ণের দৃশ্য উপস্থাপন করা হয়েছে। এটি মার্শাল আর্ট, খুব গুরুত্বপূর্ণ লাইন, এটি মার্শাল আর্ট এবং যুদ্ধ প্রশিক্ষণ থেকে অনুপ্রেরণা নেয়। ছৌ নৃত্য মূলত ভূমিজ, মুন্ডা, কুমহার, কুদমি, মাহাতো, ডোম, খন্ডায়াত, তেলি, পট্টানি, শ্যামল, দারোগা, মেহন্তি, ভোল, আচার্য, কর, দুবে এবং শাহু সম্প্রদায়ের লোকেরা কিন্তু পরিবেশন করে। যদি স্টাইলের কথা বলতে হয়, ছৌ নৃত্যের তিনটি ধরন রয়েছে। সরাইকেল্লা, দেখতে পাচ্ছ সেরাইকেল্লা। সো এর বিবর্তন ঘটে কোথা থেকে না, সেরাইকেল্লা যখন একটি কলিঙ্গের গজপতির অধীনে ছিল, যা বর্তমানে ঝাড়খণ্ডের সেরাইকেল্লা খারসওয়ান জেলার অবশ্যই করে প্রশাসনিক সদর দপ্তর। তো এক্স্যাক্টলি সেরাইকেল্লা ছৌ নৃত্যর কোথা থেকে বিবর্তন ঘটে সেই জায়গাটা আমরা দেখলাম। দেন পুরুলিয়া ছৌ এর বিবর্তন ঘটে কোথা থেকে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় বাগমুন্ডি ভূমিজ রাজার রাজত্বকালে কিন্তু এর বিবর্তন হয়েছিল। ময়ূরভঞ্জ ছৌ এর উৎপত্তি ঘটেছিল কখন না, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় এর উৎপত্তি ঘটেছিল, একদমই তাই। নেক্সট বলছে পুরুলিয়া ছৌ, যেটাকে আমরা মানভূম ছৌ বলি। তো ভূমিজ জাতি উপজাতির ফিরকল লোকনৃত্য থেকে উদ্ভূত হয়েছিল এবং ময়ূরভঞ্জ ছৌ রামলীলা নাটক দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তিনটি উপধারার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হলো কি, অর্থাৎ সরাইকেল্লা,
পুরুলিয়া এবং ময়ূরভঞ্জ ছয়ের মধ্যে সব থেকে পার্থক্য কি না, অবশ্যই করে মুখোশের ব্যবহার। মুখোশের ব্যবহারটাই হচ্ছে পার্থক্য। যদি বলতে হয় দেখো, সেরাইকেল্লা এবং পুরুলিয়া ছয়ের নৃত্যের সময় মুখোশ ব্যবহার করা হয়। আমরা দেখলাম একটু আগে এই যে মুখোশের ব্যবহার, এই যে মুখোশের ব্যবহার, তো অবশ্যই সেটা আমরা সেরাইকেল্লা এবং পুরুলিয়ার শোতে দেখতে পাবো, কিন্তু ময়ূরভঞ্জ শোতে কোনো মুখোশের ব্যবহার করা হয় না। ঠিক আছে, এরপরে অ্যান্ড লাস্ট ওয়ান আমরা চলে যাব, অবশ্যই আমার অত্যন্ত একটা প্রিয় ডান্স বলতে পারো, সাঁওতালি নৃত্য। খুব গুরুত্বপূর্ণ একটা নাচ এবং আমার পার্সোনালি খুব ফেভারিট। অবশ্যই করে যদি আমরা সিগনিফিকেন্স বলতে চাই, দেখো সাঁওতালি নৃত্য হলো ভারতের উপজাতির লোকনৃত্য, যা অপরিসীম প্রাণবন্ততা এবং প্রফুল্লতা প্রদর্শন করে। এই নৃত্যটি মধ্যপ্রদেশের লোকনৃত্যের প্রতিরূপ, একদম নো ডাউট। সাঁওতালি উপজাতির পুরুষ এবং মহিলারা উভয় এই নৃত্য পরিদর্শন করে। যেটা ভালো লাগে খুব, এক্স্যাক্টলি আমার ছেলেদের সঙ্গে আমার মেয়েদের যে অবশ্যই সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরো দৃঢ় করার জন্য মানুষের, আমার ভগবানের সঙ্গে তাদের যে একটা লেনদেন, অবশ্যই পুরুষ মহিলা নির্বিশেষে তারা যে এই কালচারটাকে ধরে রাখতে পেরেছে, তার জন্য নো ডাউট কোনো রকম স্যালুটি যথেষ্ট নয়। যাই হোক, এই নৃত্যের বিষয়বস্তু ভূমি অধিকারের সাথে সম্পর্কিত। খুব ভূমি অধিকারটা অত্যন্ত, কি বলবো, মানে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি এর বাইরে যাচ্ছি না, কারণ একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। যাই হোক, দেন এটি বসন্ত উৎসব উদযাপনের জন্য প্রদর্শিত হয়, যেখানে প্রকৃতির গৌরব প্রশংসা করা হয়। একদম পারফরমেন্স যদি বলতে হয়, এই নৃত্যটি পুরুষ মহিলা উভয়ই পরিবেশন করে। এটি প্রায়শই ছন্দবদ্ধ নড়াচড়া, হাততালি এবং হাতের ইশারা জড়িত থাকে। মহিলার হাত ধরে বৃত্ত তৈরি করে অথবা দোলনা নড়াচড়া করে একটি লাইনে নাচতে পারেন। দেখতে পাচ্ছ সোহরাই, বাহা, করম, দশনাই অ্যান্ড দশাই, ঠিক আছে, এবং অন্যান্য সময় এই নৃত্য কিন্তু পরিবেশিত হয়। অর্থাৎ ওভারঅল মিলিয়ে মিশিয়ে তাদের যে কালচার, সব কিছু দেখে আমরা একটাই জিনিস বুঝতে পারলাম, সেই একই জিনিস, ভগবানের মিলন। বাস এই হচ্ছে ব্যাপার। টোটাল আমরা পাঁচটি নৃত্য সম্পর্কে জানলাম এবং এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আমি জানি না তোমাদের কতটা আমি স্যাটিসফাই করাতে পেরেছি। এই কম টাইমের মধ্যে আমি নিজেকে এই জায়গাটা এতটাই তৈরি করতে পেরেছি। ঠিক, তো যাই হোক, এই গেল ব্যাপার। আস্তে আস্তে বিভিন্ন টিচার্সের ভিডিও আসবে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমার ওয়েস্ট বেঙ্গল রিগার্ডিং। তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট সেশনে। অ্যান্ড ডেফিনেটলি বলে রাখি, আগামী 15ই আমাদের এপ্রিল, আমরা প্রত্যেকে জানি নববর্ষ, তার জন্য অগ্রিম শুভেচ্ছা আমি তোমাদের পাঠিয়েছি অবশ্যই প্রত্যেকের জন্য। অ্যান্ড ঠিক 15ই এপ্রিল চোখ রাখতে হবে এই চ্যানেলে, একটা ধামাকাদার কিন্তু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আসতে চলেছে। এক্স্যাক্টলি কুছ তো তুমি ইশারা দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি কামিং সুন। তো বাস আজ এতটুকুই। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। অ্যান্ড অবশ্যই আবারও আমার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জনসাধারণকে মন থেকে অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভ নববর্ষের। ঠিক, সকলের ভালো থেকো, সকলে ভালো রাখার চেষ্টা করি আমরা প্রত্যেকটা মানুষকে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেই পারি আমরা। থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই আমাকে এত মূল্যবান টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট।